দেড় ঘন্টার মাথায় তুই অ্যারেস্ট হবি। এই বিনোদন কি পাপনকে তুই চিনিস? আমি বলতেছি হ্যাঁ, কেন চিনবো না। তারপর ভিডিওটা বাইর করে ওনাকে দেখাইল, উনি বলতেছে ওর একটা রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে অ্যারেস্ট করে এলাও। আমি গেছি আমার মামলা করার জন্য, উল্টা আমাকেই মামলা দেয়। পাঠ করিতেছি পাপন নামা। এই পর্যন্ত ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে 8 বার, কিন্তু পাপন কাকু লড়ে সরে না। পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে 7 বার, শ্রীলঙ্কা হয়েছে 4 বার, কিন্তু পাপন কাকু লড়ে সরে না। পাপন কাকু লড়ে সরে না। এই পাপন কাকু লড়ে সরে না ভিডিও করার জন্য আমাকে অ্যারেস্ট হইতে হয়েছিল। এই পাপন কাকুর লড়ে সরে না, এই পাপন কাকুর বিরুদ্ধে ভিডিও বানানোর জন্য আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল এবং আমাকে গুম করার হুমকি দেওয়া হয়েছিল। আসেন একটু বিস্তারিত বলি। এতদিন ভয়ে বলতে পারি নাই, আমাদের মুখ বন্ধ ছিল। এই ভিডিও করার জন্য নাজমুল হাসান পাপন বিসিবি প্রধান আমার সাথে যেই অন্যায় করেছে, সেই অন্যায়টা আপনাদের কাছে আজকে পুরোপুরি তুলে ধরব। অক্টোবরের শুরুর দিকে আমি এই ভিডিওটা বানাই যে পাপন কাকু লড়ে সরে না। আপনারা জানেন এই ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায় পুরো দেশে এবং 3 দিনে 13 মিলিয়ন ভিউজ হয়। ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আপনারা ভিডিওটা অনেকেই দেখেছেন, ম্যাক্সিমাম মানুষ ভিডিওটা দেখেছেন এবং ভিডিওতে কোনো গালি ব্যবহার করা হয় নাই, ভিডিওতে তার কোনো ব্যক্তিগত আঘাত করা হয় নাই। ভিডিওটা ভাইরাল হওয়ার পর হঠাৎ রাত 3টায় ইউনাইটেড স্টেটের একটা নাম্বার থেকে, আমেরিকার একটা নাম্বার থেকে রাত 3টায় আমার নাম্বারে একটা ফোন করা হয় এবং ফোনটা রিসিভ করার পর জিজ্ঞেস করে আপনি কি বিনোদন ভাই? আমি বলতেছি হ্যাঁ। বলে আপনি কি টিকটক করেন? আমি বলি না, আমি চাকরি করি, টিকটক করি না, আমি কন্টেন্ট ক্রিয়েশন করি। বলে কন্টেন্ট ক্রিয়েটর কি একটা পেশা? আমি কই এটা পেশা না, আবার পেশা হতেও পারে। উনি বলে এতক্ষণ আপনি আপনি করে বলছে অজ্ঞাত ব্যক্তি, খুব সম্ভবত ওনার ছেলে হবে অথবা অন্য কেউ, পরিচয়টা আমার জানা নেই, কল রেকর্ড এখনও আমার কাছে আছে, আপনারা চাইলে আমি দিতে পারবো। এরপর আমি বলি কন্টেন্ট ক্রিয়েশন কোনো পেশা না, কিন্তু পেশা হতেও পারে। উনি সরাসরি আমাকে বলতেছে তুই যে এই সমস্ত ভিডিও বানাও, বিনোদন মারাও, এই বিনোদন কি পাপনকে তুই চিনিস? আমি বলতেছি হ্যাঁ, কেন চিনবো না, পাপন সাহেবকে কেন চিনবো না। উনি বলে কি চিনিস তুই? আমি বলতেছি উনি সাবেক রাষ্ট্রপতির ছেলে এবং বর্তমান বিসিবি প্রধান। তখন উনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পায় নাই, নির্বাচনের আগের কথা। তারপর বলতেছে তাইলে তুই চিনিস যখন রাষ্ট্রপতির ছেলে, উনি কি বিনোদনের মানুষ? ওনাকে নিয়ে কি বিনোদন করার জিনিস উনি? আমি বলতেছি উনি বিনোদন করার জিনিস না, কিন্তু উনি তো ওনার বিরুদ্ধে কথা বলে না এমন কোনো মানুষ আছে বাংলাদেশে? উনি দুর্নীতি করতে পারবে, আমরা কথা বলতে পারবো না? কয় তুই আর একটা কথা বললে তোরে গুম করে ফেলমু। আমার যদি বাংলাদেশে আসা লাগে তাইলে তোর কাছে র্যাব পাঠামু এবং তোরে বাসা থেকে তুললে আনমু, তোরে কেউ বাঁচাইতে পারবে না, তোর এমন কোনো বাপ নাই যে তোরে বাঁচাইতে পারবে। আমি খানিকটা ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পর ওনার সাথে হুম হাম করে কলটা কেটে দিয়েছি। কল রেকর্ড করা আছে আমার কাছে এখনও। এরপর ওই জিনিসটা ওই পর্যন্তই মিটমাট। এরপর উনি ডিবি কার্যালয় থেকে একজনকে দিয়ে আমাকে ফোন দেন পরের দিন বিকালে, যে আমরা ডিবি অফিস থেকে বলতেছি। আদতে তিনি ডিবি অফিসের কিনা আমি জানি না, উনি পরিচয় দিয়েছে ডিবির। আমি ডিবি অফিস থেকে বলতেছি ভিডিওটা দ্রুত ডিলিট দাও। আমি বলতেছি কেন, আমার ভিডিও আমি ডিলিট দিব কেন? বলতেছি তুই ডিলিট দিবি কিনা ক, তোরে আমি 1 ঘন্টার টাইম দিয়েছি, ভিডিও ডিলিট দিবি, নাইলে 1.5 ঘন্টার মাথায় তুই অ্যারেস্ট হবি। আমি বলছি আচ্ছা দিতেছি বললে আমি আর ডিলিট দেই নাই, কলটা কেটে দিয়েছি। এরপর আমাদের পটুয়াখালী থানায় যেটা হয়েছে, আমি একদিন আমার একটা কাজে আমার একটা চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, ফেক স্ট্রাইক। এইটার কারণে আমি থানায় জিডি করতে গিয়েছিলাম। থানায় যাওয়ার পর একজন এসআই, আমি নামটা প্রকাশ করব না এখন, একজন এসআই উনি আমাকে বলতেছে, ওনার পাশে আরেকজন পুলিশ, উনি ওসি না, ওসি স্যারকে আমি খুব ভালো করে চিনি, ওসি স্যার খুব ভালো মানুষ, তখনকার এসপি ছিলেন সাইদুল স্যার। তো পাশে আরেকজন এসআই হবে সম্ভবত, উনি এসআইকে বলতেছে স্যার ওনাদেরকে চেনেন, ওরে চেনেন, ও রাষ্ট্রদ্রোহীর ভিডিও বানায়। তারপর ভিডিওটা বাইর করে ওনাকে দেখাইল, উনি বলতেছে ওরা একটা রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে অ্যারেস্ট করে এলাও। আমি গেছি আমার মামলা করার জন্য, উল্টা আমাকেই মামলা দেয়। অথচ কোনো অভিযোগ না, কোনো রাষ্ট্র না, কোনো মামলা না, তারা হুট করে 54ও না, এখানের কোনো রাষ্ট্রদ্রোহিতার কোনো বিষয়ই না। তারপরে উনি বলতেছে যে তোরে অ্যারেস্ট করবো, তুই রাষ্ট্রদ্রোহী ভিডিও বানাও, রাষ্ট্রের বিখ্যাত মানুষদের বিরুদ্ধে ভিডিও বানাও।
এবার আমি বলতেছি ভাই একটা বিনোদনের ভিডিও বানাইছি, বিনোদনের মাধ্যমে প্রতিবাদ করছি, এখান তো তার গালি করা হয় না কিছু না, রাষ্ট্রদ্রোহীর ভিডিও কীভাবে কয় না তোরে এখন অ্যারেস্ট করবো। পরে বিভিন্ন কায়দায় আমার পারিবারিক আত্মীয় স্বজনের মাধ্যমে বা প্রেস ক্লাবের কিছু গার্ডিয়ান ছিল, আমার ভাই ব্রাদার ছিল, তাদের মাধ্যমে জিনিসটা মিটমাট হয়। কিন্তু সেদিন আমি অ্যারেস্ট হয়ে গেছিলাম, আমাকে 2 ঘন্টা থানায় বসিয়ে রেখেছিল, 2 ঘন্টা। তো আজকে পাপন সাহেব আপনি কোথায়? এই পাপন কাকু লরিয়ে সরিয়ে উল্টাইয়ে পাল্টাইয়ে পাশার উপরে লাত্তি মেরিয়ে পাঠাই দিয়েছে। পাপন লড়বে সরবে না, মানে পাপনের আম্মা লরিয়ে গেছে। হ্যালো আফা, আফায় লরিয়ে গেছে, তো সেখানে পাপন থাকে ভাই থাকে কোথায়? সেই পাপন ভিডিও, পাপন খেলাযোগের সাক্ষাৎকারে কি বলে যে আমার ফেসবুক নাই, আমি কিছু দেখি না। অথচ এই সমস্ত কার্যকলাপ আমার সাথে করা হয়েছে শুধুমাত্র পাপন নামা ভিডিও বানানোর জন্য। অবশেষে পাপন কাকু আপনি লরিয়ে সরিয়ে গেলেন না, আমারে যেই হুমকি দামকি দিছে না, শুধু আমারে না, বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর মুখ খুলে কথা বলতে পারে না আপনাদের বিরুদ্ধে, মুখ খুললে শান্তিভাবে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। পাপ বাপরেও ছাড়ে না ভাই, পাপ কখনো বাপরেও ছাড়ে না। পাপের ফসল কর্মফল একদিন না একদিন পাবেন। আজকে পেয়ে গেছেন, এতগুলো বছর